আমাদের সবচেয়ে যন্ত্রণাময় সময়টা হচ্ছে ঈদের সময়। আমাদের টেকনিক্যাল পার্সন মারা যাচ্ছে একমাত্র হচ্ছে টেনশনে। যদি কোনো মেকআপ রুমে টেস্ট করানো যেত কোনো ল্যাবে যে এই মেকআপ রুমে কত টন মাদক খাওয়া হয়েছে, তাইলে ওখান থেকেই ক্লিয়ার হিসেবটা পাওয়া যেত। প্রবাসীদের কাছ থেকে টাকা এনেছে নাটক বানিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু সে নাটক বানিয়েও দিচ্ছে না বা তার ফোনও ধরতেছে না। 5 লাখ টাকা এনেছে নাটক বানানোর কথা বলে, কিন্তু ওই ডিরেক্টর নাটক না বানিয়ে সে তার বাসায় এসি কিনে লাগাচ্ছে। ঈদ এলে তো আমরা আসলে সবসময় তারকাদের বিষয়ে জানতে চাই যে তারকাদের ঈদ কেমন কাটে। একটা সিনেমা একটা নাটক করতে গেলে পেছনে অনেক কলাকুশলী থাকে, যেমন আপনাদের ঈদ আসলে কেমন কাটে বা এবার কেমন কাটলো? অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে, আসলে ঈদ মানে খুশি, কিন্তু আমাদের টেকনিশিয়ানদের বেলায় এই কথাটা প্রযোজ্য না। কারণ আমরা সারা বছর কাজ করে একটা অপেক্ষায় থাকি যে যে সন্তান বাচ্চা বাবা মা সবাইকে নিয়ে ঈদে একটু আনন্দ করব, কিন্তু আসলে আমাদের সবচেয়ে যন্ত্রণাময় সময়টা হচ্ছে ঈদের সময়। কারণ আমরা সারা বছর কাজ করি, এখানে টাকা পয়সা বকেয়া থাকে, অপেক্ষায় থাকি যে আমরা ঈদের সময় সেই টাকাটা পাবো। অত্যন্ত দুঃখের বিষয়, আসলে সেই ঈদের সময় হয় কি গিয়ে দেখা যায় চাঁদ রাত পর্যন্ত একটা সময় নেয় যাদের কাছে পাই টাকাটা। তারা বলে ঠিক আছে চাঁদ রাতে পরিশোধ করবে, কিন্তু সেই চাঁদ রাতে এসেই দেখি তাদের মোবাইলটা বন্ধ। তা আসলে কিছু করার নাই, তখন আমরা নিজেরাই হতাশ হয়ে যাই যে আমরা আসলে কোন সেকশনে কাজ করতে আসলাম। টাকা পান, টাকা চেয়েছেন, বলেছে চাঁদ রাতে দেবে, কিন্তু চাঁদ রাতে হয়তো ওই ডিরেক্টরের মোবাইলটা বন্ধ, এরকম কিছু ঘটেছে কিনা এবার? হ্যাঁ, অবশ্যই এরকম বেশ অহরহ ঘটছে আর এখনো ঘটতেছে। এবারই তো বেশ 4-5 জন ডিরেক্টরই টাকা দেওয়ার কথা, অন্তত প্রোডাকশন বয়দের কথা দিয়ে আমি বলি, যারা ক্যামেরার পিছনে প্রোডাকশন বয় হচ্ছে, যারা চা পানি নাস্তা পানি এভরিথিং আপনাদেরকে সাপোর্ট করে, এরাই হচ্ছে প্রোডাকশন বয়। এদের টাকাটা দেওয়ার কথা ঈদের সময়, কিন্তু সেই সময়টা অনেক ডিরেক্টর বলি আমি যে ডিরেক্টর মোবাইল বন্ধ করে তখন বসে আছে, এই টাকাটা দেয় না, ছেলেরা কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে যেহেতু সংগঠনের তো দায়বদ্ধ আছে, আমি সংগঠন থেকে কিছু কিছু টাকা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়েছি। আসলে এই খুশিটা তারা করলেও কিন্তু টেকনিশিয়ানদের বেলায় আসলে ঈদ মানে খুশি না। এটা নিয়ে কোনো আইনি পদক্ষেপ বা আপনাদের সংস্থা থেকে বা সংগঠন থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যায় কিনা ওই সব ডিরেক্টরের বিরুদ্ধে? আসলে পদক্ষেপটা কিভাবে নিব, আমরা দেখেন যে আসলে ডিরেক্টর গিলস আছে বা ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন আছে, প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন আছে, এরকম চলচ্চিত্রে যেমন 18-19টি সংগঠন আছে, মিডিয়াতে ঠিক তেমনি আছে। কিন্তু এরা যারা এখন বর্তমানে মার্কেটে কিছু ডিরেক্টর নামদারি ডিরেক্টর, এরা আসলে যে কোথা থেকে ডিরেক্টর হয়ে আসছে সেটাও আমরা জানি না। কিন্তু তারা এসে মোটামুটি বিশাল অ্যারেঞ্জমেন্টের কাজ করার পরে কাজ শেষ পর্যায়ে প্রথমে তো আর কেউ পেমেন্ট করে না, শেষ বেলাতে গিয়ে করে, কিন্তু তাকে চেনার উপায় নাই যে সে আসলে ডিরেক্টর গিল্ডের সদস্য কি না। তাকে দিব্যি সবার সাথে দেখতেছি ঘুরতেছে বা শিল্পী তাকে ডেট দিচ্ছে। তা আমরা আসলে পিছনের যারা ক্যামেরার পিছনে যারা কাজ করি, এরা তো আসলে নিরুপায়, এরা তো আসলে ওই যাচাই বাছাইটা করতে পারি না যে আপনি ডিরেক্টর গিল্ডের সদস্য কি না। ডিরেক্টর গিল্ডসের সদস্য হওয়া ছাড়াও তো তারা কাজ করতে পারবে, নাকি কোনো বাধা আছে? কোনো বাধা নাই, কিন্তু আমাদের ক্ষেত্রে হয় কি যে ওনার যে একটা অভিযোগ দেবে, উনি যদি কোনো অকারেন্স করে বা আমাদের টাকা পয়সা না দিয়ে থাকে, তাহলে আসলে আমরা কার কাছে অভিযোগটা দিব? উনি তো কাজ শেষে মোবাইলটা বন্ধ করে দিল, এরপর আমি ওনাকে কোথায় পাবো? ওনার তো একটা নির্ধারিত ঠিকানা নাই। আমাদের যতগুলো সংগঠন আছে, আসলে প্রত্যেকটি সংগঠনের উচিত যে তাদের সদস্যদের লিস্টটা, ওই তালিকাটা ছবি আকারে প্রকাশ করে দিলেই হয় যে এই লোকটা আমাদের ডিরেক্টর গিল্ডের সদস্য, এই লোকটা আমাদের ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সদস্য, তাইলে আমরা নিশ্চিতকরণ হয়ে কাজটা করতে পারি। নতুবা আসলে আমরা কিভাবে বুঝবো সে সদস্য কি না। টাকা আটকে দেওয়া বা বিল আটকে দেওয়া, এ ধরনের কাজ কি ডিরেক্টর গিল্ডসের ভেতরকার ডিরেক্টররা বেশি করেন নাকি বাইরের ডিরেক্টররা বেশি করেন? সাধারণত বাইরের যারা তালিকাভুক্ত নয় ডিরেক্টর গিলসে, তারা বেশি করে, এবং দুই একজন তো ডিরেক্টর গিলসের সদস্য দুই একজন যে করে না তাও এরকম না। একটা সময় আমাদের কথা ছিল যে আসলে না, এখন আমরা অহরহ যে কথাটা বলি যে বাজেট নাই। আপনি তো জানেন যে বাজেট নাই। 10 লাখ টাকার নাটক হয়তো বা এখন 5 লাখ টাকা চলে আসে ধরে নিলাম, কিন্তু সেই 5 লাখ টাকা তো আপনি নিয়ে নামবেন। আপনি যদি শুটিং করে তারপরে যদি খাবারের পয়সা, গাড়ির পয়সা, প্রোডাকশন বয়দের পয়সা, এই সমস্ত টাকাগুলো আপনি না দিতে পারেন, তাহলে আপনি কেন নাটক বানাতে আসবেন? আপনি তো জেনেই আসছেন যে নাটকের বাজেট কমে আসছে এবং সেই টাকাটা তো নিয়ে আসবেন। এখন আপনি যদি, এটা হচ্ছে এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে আমরা তো বুঝতে পারি না যে সে টাকা নিয়ে আসছে বা না নিয়ে আসছে। রিসেন্টলি আমি বলি, আমি নিজেও একটি নাটকের শুটিং করতে গিয়ে আসলে এরকম হেনস্থার শিকার হয়েছি। ডিরেক্টর, প্রোডাকশন বয়, খাবার, হাউস, ক্যামেরা, লাইট, ক্যামেরাম্যান, এমনকি শিল্পীর টাকাও বাকি রেখে ওই নাটক অনিয়ার করে দিছে। সেই নাটকটা অনিয়ার করে দিছে একজন শিল্পী। আমরা টেলিভিশনে বা ইউটিউবে যে নাটকগুলো দেখি, ম্যাক্সিমামে কি এরকম যে আসলে বিল পেমেন্ট হয় নাই কিন্তু নাটক অন এয়ার হয়ে গেছে, এরকম হয় নাকি? যে একটা পর্যায়ে শুরু হয়েছে, এখন সবাই একই অবস্থা শুরু করছে যে কোনো রকম শুটিং শেষ হলে মনে করেন সে আর যোগাযোগ করতেছে না, কিন্তু গোপনে গোপনে নাটক বিক্রি হয়ে যাচ্ছে। আর ইউটিউব তো অহর হয়ে গেলে তো বলার অপেক্ষায় রাখে না। টিভিতে যে নাটকগুলো হচ্ছে সেটাই এটা হচ্ছে। এনটিভির
মতো জায়গায় একটা নাটক অনিয়ার হয়েছে, আমি বলবো না, স্বনামধন্য একজন শিল্পী তার টাকাও বকেয়া রেখে ওই নাটক অনিয়ার হয়েছে। সেখানে ওয়াল থ্রু টেকনিক্যাল পার্সন শিল্পীদের পেমেন্ট বকেয়া রয়েছে, সেই নাটক অনিয়ার হয়ে গেছে। তাকে এখন বলেন কি করা যায় এদের বিরুদ্ধে? আপনি কি আনুমানিক বলতে পারবেন যে এই যে বকেয়ার পরিমাণটা কত লাখ বা কত কোটি, এরকম কোনো হিসাব আছে আপনাদের? আসলে এইটা আনুমানিক বলা যাবে না, কারণ এটা আমার হয়তো বা আজকে আমার কথার মাধ্যমে আপনি একটা প্রকাশ পেয়েছেন, সবাই তো প্রকাশ করেও না যে ওর কষ্ট ওর ভিতরে ও রাখে। যেমন দেখেন ইদানিং ঘন ঘন লোকজন আমাদের টেকনিক্যাল পার্সন মারা যাচ্ছে, একমাত্র হচ্ছে টেনশনে কাজ করছে, পয়সা পাচ্ছে না, পরিবারের পরিজন নিয়ে তো ওরা আসলে উপার্জনের একমাত্র সংসারের যে ব্যক্তির উপার্জন করবে তার যদি উপার্জন বন্ধ হয় তাহলে কি হবে? নিশ্চিত মৃত্যু। এখন কাজ করেও টাকা পাচ্ছে না, এই যে আর একটা হাই হুতাশ। এটা থেকে বাঁচার মতন আসলে উপায় এখন আমরা দেখতে পাচ্ছি না। এবং যে আমাদের চলচ্চিত্র বলেন বা টেলিভিশন বলে, এখানে যে আসলে আমরা সবাই এখন অভিভাবকহীন, আমাদের আসলে কারো কাছে বলার বা জায়গাটা নাই। আপনি সত্য কথা বলবেন, আপনার প্রতি সবাই মন খারাপ হয়ে বসে থাকবে, আপনি সত্যি কথা বলতে পারবেন না। যাদেরকে বড় ডিরেক্টর বলি বা পরিচিত ডিরেক্টর বলি, যাদেরকে সবাই চেনেন এবং জনপ্রিয়, তাদের মধ্যে এই প্রবণতা আছে কিনা যে আসলে কাজ করালেন কি পরে প্রোডাকশনের যে টাকা সেগুলো শোধ না করে অনেয়ার করে দেওয়া, এরকম কি তাদের মধ্যে আছেন যারা পরিচিত? যারা গুণী নাট্য নির্মাতা বা গুণী প্রযোজক পরিচালক তারা আসলে এটা করে না। তাদের একটা হিসাব যে আমি 5 টাকার জায়গায় 4 টাকা দেবো, অন স্পট পেমেন্ট করে দেবো। যেমন আমি বেশ কয়টা কাজ করলাম ঈদের আগে, সবগুলোই অন স্পট পেমেন্ট করেছে। কিন্তু আর কিছু কিছু নবাগত নবীন ডিরেক্টর আছে যারা অত্যন্ত খুব আনন্দ উল্লাস হই উল্লাস করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে শুটিংটা শুরু করে, কিন্তু শেষ বেলায় ওনাদের খাবারের পয়সা দেওয়ার মতন জায়গা থাকে না। নাটকের পেছনে কোনো অনাটকীয় উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই নাটকের পিছনে কিছু অনাটকীয় উদ্দেশ্য আছে, এবং তারা নিজেদেরকে ধরেন ডিরেক্টর, উনি একজন ডিরেক্টর, এই জায়গাটা সাবমিট করতে চাচ্ছে সে যে আমি ডিরেক্টর। কোথার ডিরেক্টর? এখন কারণ বাজারের মিন্দি সেও কিন্তু ইদানিং দেখা যায় ইউটিউবে ডিরেকশন দিয়ে ডিরেক্টর হচ্ছে। আবার বিশেষ নাট্য নির্মাতা প্রযোজক পরিচালক তারাও কিন্তু ডিরেক্টর। এখন এটা তো একটা বোঝার একটা বিষয় আছে, উনিও কিন্তু বের করতেছে আমি ডিরেক্টর, আর যে নিয়মিত ডিরেক্টর সেও ডিরেক্টর। এখন ওই জায়গাটাকে সাবমিট করতে মানুষকে বিপদে ফেলতেছে তারা, টেকনিশিয়ানদেরকে নিয়মিত। ডিরেক্টর পেশাটা কি অনেক টাকা বা অনেক সুবিধা? কি ধরনের টাকা, কি ধরনের সুবিধা, কেন তারা এটা হতে চায়? ডিরেক্টর হওয়ার পিছনে আসলে তাদের মহৎ উদ্দেশ্য নাই, তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। যেমন দেখেন আজকে আমি বলবো আমি ব্যবস্থাপনার সাথে জড়িত প্রায় 35 ইয়ার্স, কিন্তু সঠিকভাবে কাজ করলে আমি ডাল ভাত খেয়ে নিয়মিত জীবনযাপন করতে পারবো। কিন্তু ডিরেক্টর আমি দেখি বর্তমান যারা আছে কিছু কিছু নবীন ডিরেক্টর 10 বছর পরে ডিরেক্টর নিজেই গাড়িতে চড়তেছে, টানা 10 বছর ডিরেকশন দিয়ে সে নিজেই গাড়িতে চড়তেছে। আমি জানি না তাদের আসলে কত অ্যামাউন্ট দেয় একটা নাটক নির্মাণ করলে। একজন প্রযোজক ডিরেক্টরকে যে কত টাকা দেয় সেটা আসলে আমার এখন জানতে খুব ইচ্ছে করে। এই জন্য খুব তাদের খুব আগ্রহ, খুব তাড়াতাড়ি শর্টকাটে বড়লোক হবে। একটা গাড়ি কিনতে গেলে তো অনেকগুলা নাটক বানাইতে হবে, কিন্তু নবীন আপনি বললেন যে কিছুদিন পরে গাড়ি চলে, কিভাবে আসে এই টাকাগুলো? এখন সেই তথ্য আসলে খুঁজে বের করতে হবে যে তারা আসলে কিভাবে এই গাড়ি সংগ্রহ করলো। কারণ সে নাটকে এসে দেখা যায় যে শুরু থেকে যখন আসছে তখন তার মোটামুটি সিএনজিতে আসছে অথবা রিক্সায় আসছে, আসার পরে প্রোডাকশন ম্যানেজার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছে। এখন দেখা যাচ্ছে 10 বছর পরে সে নিজে গাড়ি করে আসছে। তো এর পিছনে তো অবশ্যই একটা কিছু আছে, কিন্তু ওটা তো বের করতে হবে। শিল্প সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে কিছু মানুষ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট, এটা কি নাটকের মধ্যেও আছে? থাকলে কিভাবে আছে? এই কথাটা আমি আসলে যেহেতু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমারও তো পরিবার পরিজন আছে, হয়তো আপনার এই ভিডিওটা তারাও দেখবে, আমিও সেখানে লজ্জা পাবো, বলতে চাচ্ছি না, তারপরও কিন্তু বলতে হচ্ছে। আমি না বললেও সবারই এখন বর্তমানে জানা, নাটক পাড়াই বলি যে এখন এমন একটা সার্কেল হয়েছে যে লোক সিগারেট খাবে তার ফুল ইউনিট সিগারেটগ্রস্ত হতে হবে। কারণ হচ্ছে কি, ওই লোক সিগারেট খাবে, ওনাকে সিগারেট এনে দিতে হবে। এখন যারা মনে করেন যে এক্সাম্পল আমি সিগারেট খাই না বা অন্য কিছু খাই না, আমি তো ওই বিষয়ে অজ্ঞ না, তিনি আমাকে তার কাজে নিবে না, সে তার মতন করে একটা ইউনিট বানিয়ে ফেলবে। এবং আমি বলবো যদি কোনো মেকআপ রুমে টেস্ট করানো যেত কোনো ল্যাবে যে এই মেকআপ রুমে কত টন মাদক অথবা সিগারেট খাওয়া হয়েছে, তাহলে ওখান থেকেই ক্লিয়ার হিসাবটা পাওয়া যেত। মেকআপের যে রুম, সেই মেকআপের রুমটা আমরা কি তাহলে মাদকের আখড়া বলতে পারি? আমি এখানকার মানুষ আর কি বলবো, আসলে মেকআপ রুম তো এখানে সবাইয়ের একটা জায়গা যে ফ্রেশ হওয়ার জন্য। এখানেও দেখা যায় এমন এমন লোকজন আছে যারা মেকআপ রুমে অহরহ সিগারেট টানতেছে।
যে সিনিয়র আছে, জুনিয়র আছে, আমরা দেখে বাচ্চা আছে, এটাও তারা মানতেছে না। তারা অ্যাভেলেবেল মেকআপ রুমে সিগারেট ধরাচ্ছে। সিগারেট মাদক হয় না। ইদানিং কিছুদিন আগেও দেখছেন যে আসলে হাতাহাতি মারামারি, সাধারণত নায়িকা বিজেও মারামারিটা হয়েছে। প্রতিটা কথাই মাদক চলে আসে। এখন এখানে আমি অস্বীকার করব না যে আমাদের মিডিয়ার লোক মাদক সেবন করে না। সিগারেট বাদে আর কিছু এখানে চলে কিনা আসলে? হ্যাঁ, কম বেশি তো অবশ্যই চলে। এখন যদি মনে করেন যে এই যে মাদক বলতে তো গাঁজাও মাদকের পড়ে, বিশেষ করে সেটাই তো মাদকের ভিতরে পড়ে। তাই সেটা নিয়ে ইদানিং বেশ কিছু কিন্তু গ্যাঞ্জাম এটা নিয়ে হচ্ছে, এবং এটা আসলে অকপটে স্বীকার করতে হবে যে এটা আসলে মিডিয়ার যারা অভিভাবক আছি, যে আমরা সবাই মিলে এটাকে নিয়ন্ত্রণ করতে খুবই ব্যর্থ। বর্তমান চলমান ইন্ডাস্ট্রি আসলে একটা সময় ছিল ডিরেক্টরদের অধীনে শিল্পীরা কাজ করত। এখন যেটা হচ্ছে, এখন শিল্পীদের অধীনে ডিরেক্টররা কাজ করছে। এটাই সবচেয়ে বড় কথা। যে কারণে এখন ইন্ডাস্ট্রি হয়েছে শিল্পীদের অনুকূলে, যে কারণে ডিরেক্টররা ওই জোরটা বা ওই রকম সে তার শৃঙ্খলা রাখতে পারতেছে না। এই কথাটাও সত্য। এই মাদকের সঙ্গে শুধু কি অভিনেতারাই যুক্ত নাকি অভিনেত্রীরাও আছেন? হ্যাঁ, ছোটোখাটো কম বেশি অভিনেত্রী অভিনেতা সবাই আছে, এর মধ্যে কম বেশি আছে। এছাড়া অন্য কোনো অনৈতিক বিষয় নাটকের ছদ্মবেশে নাটকের সেটগুলো তো হয় কিনা? ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে আর এক রকম হয়, স্বাভাবিক বিষয়। আর এইটা তো আসলে স্বচক্ষে না দেখলে আমি কোনো প্রমাণ দিতে পারবো না। প্রমাণ দিলে হয়তো বা দেখাতে পারতাম। নাটকপাড়ায় একটা কথা এরকম শোনা যায় যে প্রবাসীদের থেকে টাকা এনে, নাটক বানানোর নাম বলে টাকা এনে পরে সেই টাকা আত্মসাৎ করা হয়। এই ঘটনাটা কতটা সত্য বা এরকম ঘটে কিনা? ঘটনাটা কিছু না রটে, কিছু বটে, কিছুটা হলেও সত্য। হ্যাঁ, আমিও জেনেছি বা আমাকেও বলেছে ওখান থেকে যে প্রবাসীদের কাছ থেকে টাকা এনেছে নাটক বানিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু সে নাটক বানিয়েও দিচ্ছে না বা তার ফোনও ধরতেছে না। এরকম আছে কিছু ডিরেক্টর, কিন্তু তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে, এবং সেটা ডিরেক্টর গিলসের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করার। কারণ প্রতিটা গিলস যেহেতু আছে, স্বশা সংগঠনের সদস্যদের ভালো মন্দ দেখাভাল করবে, এটাই তো স্বাভাবিক। আপনি কখনো এরকম জিনিস কখনো স্বচক্ষে দেখেছেন কিনা যে আসলে প্রবাসীদের থেকে টাকা এনে আত্মসাৎ করার মতো ঘটনা আপনার চোখে পড়েছে কিনা আসলে? অলরেডি এই দিয়ে একজন আমাকে ফোন করেছে, আমার এই রিলেটিভ ফ্রেন্ড, ও ফোন করে বলেছে যে তার কাছ থেকে এরকম 5 লাখ টাকা এনেছে নাটক বানানোর কথা বলে, কিন্তু ওই ডিরেক্টর নাটক না বানিয়ে সে তার বাসায় এসি কিনে লাগাচ্ছে। এখন সে নিয়মিত ফোন ধরতেছে না, বাসা চেঞ্জ করছে। কি বলবো? প্রোডাকশন ম্যান বা প্রোডাকশন বয় যারাই আছেন তাদের সঙ্গে দুর্ব্যবহারের যে বিষয়টা ছিল এটা কি কমেছে না বেড়েছে? দুর্ব্যবহার আসলে একটু কমেছে, কিন্তু এদের এখন দেখেন, একটা সময় যারা ছিল শিল্পীমনা মানুষ ছিল, ওদের ভিতরে একটা আন্তরিকতা ছিল। আর এখন হচ্ছে টাকাওয়ালা মানুষ। এখন দেখেন যে সব কিছু আজকে ডিরেক্টর সে যে নিয়মিত ডিরেকশন দেবে সে পারতেছে না। কী কারণে? কারণ এখন শিল্পী নির্ধারিত করে কোন ডিরেক্টর থাকবে, মানে ইন্ডাস্ট্রি এক কথায় শিল্পী অধীনে চলে গেছে, যে কারণে এতটা উচ্ছৃঙ্খল বা এতটা অনিয়ম হচ্ছে। ধরেন একটা নাটকের একজন শিল্পী 2 দিনের ডেট, সে যদি 12টায় আসে, এসে রেডি হবে, নাস্তা করবে 2টার সময়, কিন্তু এখানে ডিরেক্টর কথা বলার মতো নাই। কারণ হচ্ছে ওই শিল্পী ওই ডিরেক্টরকে কনফার্ম করছে যে আপনি ডিরেক্টর থাকবেন, তাইলে শিল্পী নির্ভরশীল ডিরেক্টর হলো। চলচ্চিত্রের যে অনুদান যেগুলো দেওয়া হয় এ বিষয়ে অনেকের অসন্তোষ থাকে, আবার অনেকে সন্তুষ্টিও প্রকাশ করেন। সবসময় ফেয়ার, অনেকে মনে করেন ফেয়ার হচ্ছে না, আবার অনেকে মনে করেন ফেয়ার হচ্ছে। আপনার কি অভিমত? অনুদানের বিষয়ে একটু কথা দরকার, না বললেই নয়। অনুদান কাদের পাওয়ার যোগ্য? প্রথম এটা দেখো, যারা 2-4টি সিনেমা বানিয়েছে, যারা অভিজ্ঞ। এবং অনুদানের ক্ষেত্রে হচ্ছে যে আপনি সহযোগিতা নিচ্ছেন, আপনার 2 টাকা আছে, আপনি ওখানে একটা কাজ করতে যাচ্ছেন, আরও 1 টাকার প্রয়োজন, এই জন্য সরকারের কাছে আপনি আবেদন করছেন, আপনার অনুদান দরকার। এই তো বিষয় হলো এটা অনুদান। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, অনুদান হচ্ছে রাজনৈতিকভাবে চলে গেছে। এটা যে লোক সিনেমার কাছেও আসে নাই, সিনেমার এক স্কোপে বুঝে না, তাকে অনুদান দেওয়া হচ্ছে। সে অনুদান পেয়ে কি করছে? সে 60 লাখ টাকা বা 70 লাখ টাকা অনুদান গভর্নমেন্ট থেকে পেলো। সে কি করবে? এখান থেকে 30 লাখ থেকে 25 লাখ টাকা প্রথমেই সে নিজে সাইড করবে নিজের জন্য, করার পরে বাকি যে টাকাটা থাকবে সে ওইটা দিয়ে সিনেমা বানাবে। তা আসলে সে নিজে তো বানাতে পারতেছে না, সে আর একজন ভাড়া করা ডিরেক্টর নিবে, যেটা একদম চাক্ষুষ প্রমাণ। এই যে 24 সালের যেটা হয়েছে, যারা যারা অনুদান পেয়েছে, আপনি দেখেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন যে তারা আসলে কি সিনেমার সাথে জড়িত কিনা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরা হচ্ছে অনুদানের সিনেমা ভাগিয়ে নেয়, কিন্তু 60 লাখ টাকার ছবি বা 70 লাখ টাকার ছবি এখানে সর্বোচ্চ 30 থেকে 35 লাখ টাকা খরচ করে, বাকি টাকা তাদের নিজের পকেটে যায়। তাই এটা উচিত যে আসলে চলচ্চিত্র নির্মাণের জন্য যারা যোগ্য বা যারা নির্মাণের সাথে জড়িত তাদেরকে অনুদানের সিনেমাগুলো দেওয়া হলে হয়তো সিনেমাগুলো ওই কঠিন সাজা থেকে মুক্ত হতে পারে। অপু ভাই, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে অনেকটা সময় দিলেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
যে আপনাদেরকে ধন্যবাদ এবং সঠিক তথ্য সঠিক কথাগুলো আপনার এখানে প্রচার হবে এই জন্য আপনার চ্যানেলকে ধন্যবাদ।